মসজিদ ভাঙার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল মসজিদ ভাঙার বিরুদ্ধে বিক্ষোভ ফাঁসি চাই ফাঁসি চাই মসজিদ ভাঙার বিরুদ্ধে ফাঁসি চাই সৌরভ শিকদারের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই সৌরভ শিকদারের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই সৌরভ শিকদারের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই মসজিদ ভাঙার বিরুদ্ধে বিক্ষোভ 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 মসজিদ ভাঙার বিরুদ্ধে ফাঁসি চাই ফাঁসি চাই সৌরভ শিকদারের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দমদম উত্তরের এমএলএ বিজেপি এমএলএ সৌরভ শিকদার। সৌরভবাবু, আমি যা দেখতে পাচ্ছি বাংলাদেশে তো আপনাকে নিয়ে বিরাট বিক্ষোভ মিছিল হচ্ছে, আপনার ছবিতে ফাঁসির একটা ইঙ্গিত করে আপনার ফাঁসি চাই বলে। কি করেছেন যে আপনি বাংলাদেশে খলনায়ক হয়ে গেছেন? দেখুন, এখানে এয়ারপোর্টে আমাদের যেটা বাঁকড়া মসজিদ বলে একটি মসজিদ রয়েছে এয়ারপোর্টে দুটি রানওয়ের মাঝখানে, এবং এই মসজিদটিতে লোকেরা নামাজ পড়তে যান, মুসলমানের ভাইরা। কিন্তু এখানে একটি জিনিস লক্ষণীয়, সেখানে এইখানে যারা নামাজ পড়তে যান তারা খালি আধার কার্ড দেখিয়ে একটা রানওয়ের মতো সিকিউরড এলাকার অ্যাক্সেস পেয়ে যান, এবং সেই আধার কার্ডে খালি বাঁকড়া গ্রাম লেখা থাকলেই হয়ে যায়। পূর্ববর্তী সরকারের বদান্যতায় জাল আধার কার্ড তো পশ্চিমবঙ্গে কুটির শিল্পে পরিণত হয়েছিল, ঘরে ঘরে তৈরি হতো। সেখানে একটা আধার কার্ড ভাড়িয়ে অত দূর পৌঁছে যাওয়াটা কি খুব কঠিন কাজ? যে রানওয়ে দিয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে লক্ষ লক্ষ যাত্রীকে নিয়ে বিমান উড়ে যায়, সেখানে একটা নাশকতার সৃষ্টি, একটা আশঙ্কা থেকে যায়। দ্বিতীয় নম্বর কি, এই যারা এভিয়েশন এক্সপার্ট বা পাইলট রয়েছেন তাদের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন, এই মসজিদটি থাকার জন্য দুটো রানওয়ের মাঝখানে এখানে ফ্লাইট ল্যান্ড করানো একটু খারাপ আবহাওয়া হলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ হয়ে পড়ে। তাহলে দিনের পর দিন এইভাবে ঝুঁকি নিয়ে বিমান অবতরণ করতে হয়। তৃতীয় নম্বর, আমাদের এয়ারপোর্টের সম্প্রসারণে, রানওয়ের সম্প্রসারণে কিন্তু এই মসজিদটি একটি বাধার সৃষ্টি করে। শফিকুলদা, আপনাকে আমি জানিয়ে রাখি, এই ইস্যুটা আজকের না। 1998 সালে আমার কাকা প্রয়াত তপন শিকদার মহাশয় এটি পার্লামেন্টে উঠিয়েছিলেন। 2002 সালে তৎকালীন সিভিল এভিয়েশন মিনিস্টার সৈয়দ শাহনওয়াজ হোসেন, উনি এটা একটা রিপোর্ট দেন, একটা অর্ডার দেন, এটি স্থানান্তরণ করা দরকার এয়ারপোর্টের সিকিউরিটি, সেফটি এবং ডেভেলপমেন্ট তিনটের জন্যে। এবং কিন্তু তৎকালীন বামপন্থী সরকার এটিতে কোনো সাড়া দেন না। ওরা বলেন যে না, তাহলে নাকি আইন শৃঙ্খলার অবনতি হয়ে যাবে। যথারীতি তৃণমূল সরকারও এটা নিয়ে আর কোনো পদক্ষেপ করে না। 15 বছর আরো কেটে যায়। কলকাতা এয়ারপোর্ট যেখানে ছিল সেখানেই থাকে, আন্তর্জাতিক বিমানের সংখ্যা কমতে থাকে দিন দিন। তাই আমি নির্বাচনে জেতার পরে আমি এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাথে বলেন যে এয়ারপোর্টের সম্প্রসারণ এবং সুরক্ষা এর জন্য এটা সরানো খুব দরকার। তারপরে আমি সংশ্লিষ্ট দপ্তরগুলির সাথে তদবির করি যাতে এই ব্যাপারটি নিয়ে কথা বলা হয়। মে মাসের শেষের দিকে এই সরকার আসার পরে ডিএম অফিসে একটি সর্বদলীয় মিটিং হয়, যেখানে মসজিদ কমিটির তরফ থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন উত্তর 24 পরগনার, বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন, এয়ারপোর্ট অথরিটির লোক ছিলেন, এবং লোকাল এমএলএ হিসেবে আমি ছিলাম। সেখানেও পুলিশ এবং সিআইএসএফ বারবার বলেন যে তোমরা যে সিকিউরিটি আর সেফটির প্রশ্ন সেটা একদম ঠিক, তারাও এটা নিয়ে উদ্বিগ্ন। এবং এয়ারপোর্ট অথরিটিও বলে যে সম্প্রসারণের দৃষ্টিতেও এটা স্থানান্তরিত করা দরকার। এবং সেখানে বলা হয় যে যতটা জমি দরকার ততটা জমি দেওয়া হবে। সেখানে বলা হয় নাকি এটা বানাতে যা সাহায্য করে সেটাও এয়ারপোর্ট অথরিটি করবেন। আমি বলি যে রাজ্য সরকারের তরফ থেকে আমি উদ্যোগী হয়ে মসজিদটা গড়ার উদ্যোগ নেব, দরকার হয় আমার এমএলএ ফান্ড থেকে আমি টাকাও জোগাড় করে দেবো। ও আচ্ছা, এই সব কথা হয়েছে, মানে জায়গার বদলে জায়গা। আমি অন রেকর্ড আপনাকে বলছি, আপনার একটা
এত বিখ্যাত নিউজের আমি অন রেকর্ড বলছি দাদা। মানে এবং আপনি একবার আপনি না আপনিও বলেছেন, আপনি অফার দিয়েছেন যে এমএলএ কোটা বা এ থেকে মানে আমি মসজিদ নিজে তৈরি। বলেছি, ওই 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 মিটিং এ যারা ছিল সবার সামনে বলেছি যে আমি যদি তাতেও ফান্ড কম পড়ে, আমি যে এমএলএ ডেভেলপমেন্ট ফান্ড পাবো আমি সেখান থেকেও কিছু ফান্ড দেবো, বা আমি ব্যক্তিগত উদ্যোগে ফান্ড জোগাড় করে দেবো। ধর্মপ্রাণ মুসলিমরা নামাজ পড়বেন, সেটা কেন বন্ধ হবে? আমি তো কোনো ধর্মের বিরুদ্ধে নই। কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেব এটি মানেন না। সিদ্দিকুল্লাহ সাহেব বারবার কিছু ধর্মীয় সংস্থানের নাম বলতে থাকেন, আমার মনেও নেই, নাকি তাদের পারমিশন ছাড়া ওই মসজিদ ওখান থেকে সরানো যাবে না। দারুল এবং দারুল উলুম বলেছি- দেওবন্দ এইসব নাম বলেন তাই তো? ইউপি। হ্যাঁ ঠিক ঠিক, মাফ করবেন আমার নামগুলো মনে নেই, আমার নামগুলো মনে নেই। দারুল উল দেওবন্দ বলেছেন, জামায়াত উলেমা এরকম একটা কোন নাম বলেছেন। জামায়াতে উলামায়ে হিন্দ। হ্যাঁ। হ্যাঁ, তখন আমি বলি শফিকুল বাবু যে দেখুন, আমি তখন মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডামকে আমি বলি যে ম্যাডামের ল্যান্ড রেকর্ডটা কি আছে। যখন ল্যান্ড রেকর্ড বের করা যায় তখন দেখা যায় অন রেকর্ড মসজিদের কোনো ওখানে অস্তিত্ব নেই। ওই ওই জমিটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তখন আমি ওনাকে প্রশ্ন করি যে ভারত সরকারের জমিতে অবস্থিত কোনো একটি মন্দির হোক, মসজিদ হোক, যাই হোক, সেটা সরানোর জন্য তো কোনো ধর্মীয় সংস্থা বা ধর্মীয় বোর্ডের পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপর থেকেই আমি ওনার চক্ষুশূল হয়ে যাই। তারপরে ওখানের ইমাম সাহেবদের তরফ থেকে আরেকটা রিকোয়েস্ট করা হয়, তারপরে আপনাদের পবিত্র ঈদ ছিল, তো বলা হয় যে আমরা ঈদ অবধি যাতে এই বিষয়টা বিবেচনা করি, আমরা মহরম অবধি ওয়েট করি। মহরম মিটে যাওয়ার পরে তারপরে আমরা গিয়ে এই এই বিষয়টি আবার উদ্যোগী হয়। ও আচ্ছা, তার মানে এবং ওখানে- এখানে আরেকটা বিষয় পরিষ্কার হচ্ছে, তার মানে এই যে বলা হচ্ছে হঠাৎ করে বন্ধ করে দেওয়া, হঠাৎ করে না, মানে কথা অনেকদিন আগে থেকেই চলছিল, মানে ঈদ পর্যন্ত হ্যাঁ, টাইম নেওয়া, মানে এরকম। 20 মে থেকে কথা শুরু হয়েছে। হ্যাঁ আচ্ছা নিশ্চয়ই, আচ্ছা। যে এখন বকরিদ আছে, বকরিদের পরে তারপরে বলা হয় মহরম আছেন আপনাদের আর একটা পবিত্র মানে দিন, পবিত্র ওকে। উৎসব। হ্যাঁ। তো সেখানেও বলা হয়। তো এটা কিন্তু উনি ঘুরে ফিরে ওই এক কথা বলেন এবং কিরম নিজের কথা কন্ট্রাডিক্ট করেন। একবার বলেন তাদের কাছে যেতে হবে, তারপরে বলেন তারা একবার অলরেডি রিফিউজ করে দিয়েছেন এখান থেকে সরানোর কথা। তা আমি ওই তর্কে না গিয়ে বলি যে কেন্দ্রীয় সরকারের জমিতে অবস্থিত একটি সৌধ, সেটা সরানোর ব্যাপারে ডিসিশন কেন্দ্রীয় সরকার নেবেন। ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে তো কেউ হতে পারেন না। আইন অনুযায়ী যেটা করার সেটা করা হবে। তারপরে ওনাদের যেটা হয়, আমি বক্তব্য কি, আপনার যে এতদিন ধরে আছে থাকতে দিতে হবে? এতদিন ধরে আছে থাকতে দিতে হবে, ওটা সরানো যাবে না। ওখানে নামাজ হলে তো কারুর কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা এটা হচ্ছে যে ওখানে আধার কার্ড দেখিয়ে কেউ ঢুকে যেতে পারছে, খালি বাঁকড়া ভিলেজ লেখা থাকলেই হবে। অসুবিধে অসুবিধা হচ্ছে না হতে কতক্ষণ, এটা কোনো কথা হলো না, ওটা কোনো কথা হলো না। এবং প্রত্যেকটা ফ্লাইট ল্যান্ডিং এবং টেক অফের অসুবিধা হচ্ছে। তার থেকে বড় কথা এয়ারপোর্টটা সম্প্রসারণ হচ্ছে না। তার মানে এবং আমি তারপরে যেটুকু যেহেতু- বুঝছি সৌরভ দা, যেটা হচ্ছে যে আপনি যেহেতু এইসব নিয়ে তদবির করেছেন, কোথাও কোথাও কথা বলেছেন, এলাকাতেও কি কখনো মিটিং টিটিং করেছেন এসব নিয়ে? মানে আপনি হ্যাঁ এত নিশ্চয়ই, আচ্ছা। যেদিন থেকে নামাজ বন্ধ হয় আমি এলাকায় মিটিং না, আমি ব্যক্তিগত স্তরে সবাইকে হাত জোড় করে বলেছি যে দেখুন, কোনো উস্কানিমূলক প্ররোচনামূলক এতে পা দেবেন না এবং আইনকে আইনের পথে চলতে দিন। আমরা কেউ মসজিদ ভাঙার কথা বলছি না, বন্ধ করার কথা বলছি না, স্থানান্তকরণ করার কথা বলছি। আপনাকে শফিকুল বাবু জানাই, অলরেডি ওখানে একটা শনি মন্দির ছিল, সেটা কিন্তু আচ্ছা। ভাঙা পড়েছে। এয়ারপোর্ট থানা যেখানে, তার সামনে দেখবেন একটা বিরাট বড় মন্দির রয়েছে, হ্যাঁ। সেই মন্দিরটিও কিন্তু স্থানান্তকরণ করা হবে যখন এয়ারপোর্ট থানা ভেঙে রিডেভেলপমেন্ট করা হবে খুব শীঘ্রই। শনি মন্দিরটা কবে ভাঙা হয়েছে বলছেন? ধনী মন্দির তো 2-3 বছর আগে ভাঙা হয়েছে, যখন আচ্ছা। এয়ারপোর্টের দেখেছেন এখন মেট্রোর কাজ চলছে, মেট্রো স্টেশন হ্যাঁ, তৈরি হ্যাঁ, হয়েছে হ্যাঁ, ওখানে, হ্যাঁ। তখনই ভাঙা পড়েছে। আচ্ছা, শনি মন্দির তো ভাঙা এই- হয়ে গেছে। এবং- আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ অনেকদিন আগে ভাঙা হয়ে গেছে। এবং যার জন্যে আমি যেহেতু এলাকার মানুষকে, এবং কোনো মানুষ কিন্তু এই প্ররোচনায় পা দেয়নি, ওনার সাথে 5-7 জন না ছাড়া না, কেউ হ্যাঁ, নেই। হ্যাঁ, ছিল না। তারা সবাই বলেছেন যে এমএলএ সাহেব যা বলছেন উনি তো ভালো কথা বলছেন, এসে উনি তো কোনো খারাপ কথা বলছেন না। আর আমি একদম কোনোদিন ধর্ম নিয়ে রাজনীতি আমি বিশ্বাস করি না। আমার এত দীর্ঘ কেরিয়ারে কেউ একটা বক্তব্য, একটা ভাষণ দেখাতে পারবে না
আমি কোনো ধর্মকে কোনোদিন অসম্মান করেছি। এবং অদ্ভুতভাবে যেদিন আমাকে বলেন, তারপরে পুলিশ ওখানে 163 জারি করে যাতে ওখানে বেশি মানুষকে না যেতে দেওয়া হয়, জমায়েত না করতে দেওয়া হয়, শান্তি বজায় রাখার জন্য। সিদ্দিকুল্লাহ সাহেব এসে উনি নিজেও ফিরে যান এবং তারপরেই বাংলাদেশে বিক্ষোভ শুরু হয়। এবং মজার কথা জানেন, ওনার এই যে সংস্থা তার নাম জামায়াতে উলেমা হিন্দ, হ্যাঁ, আর বাংলাদেশে যে সংস্থাটি বিক্ষোভ করছে তার নাম জামায়াতে উলেমা বাংলাদেশ। আচ্ছা। আমি জানি না এটা কোইন্সিডেন্ট কিনা, আমি জানি না এটা কেউ করাচ্ছে কিনা, কিন্তু আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম, তার সেটার উত্তর দিতে পারেননি। আমি বলেছিলাম যে আপনার ওই মসজিদেই নামাজ পড়ার জন্য এত ইন্টারেস্ট কেন? ওখানে গৌরীপুর মসজিদ রয়েছে, ঠিক ওর উল্টো দিকে একটা বড় আপনার মাদ্রাসা রয়েছে যার ভেতরে মসজিদ আছে, ওখানে অন্তত 500 লোক নামাজ পড়তে পারে। তো আপনার এয়ারপোর্টের ভেতরে হাই সিকিউরিটি এরিয়ায় ওইখানেই আপনার নামাজ পড়ার জন্য কেন এত ইন্টারেস্ট, এবং সেখানে বাধা পেয়ে আপনি এত ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন কেন? মানে এর পেছনে কি কোনো বিদেশি শক্তি কাজ করছে? এই প্রশ্ন আমি টেলিভিশনে করার ঠিক 24 ঘন্টার মধ্যে দেখি বাংলাদেশে বিক্ষোভ শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমার মুখ্যমন্ত্রীর উপরে ভরসা আছে, আমার দেশের আইন কানুনের উপরে ভরসা আছে, আমি কোনো অন্যায় করিনি, সুতরাং আমি এসবে ভয় পাই না। মানে আপনাকে খলনায়ক বলা হচ্ছে বাংলাদেশে? আমাকে খলনায়ক মানে বলা এখানে হচ্ছে। এখানে আপনাকে অনেকে নায়ক বলছেন যে দেশের স্বার্থে একটা উদ্যোগ নিয়েছেন, কিন্তু আপনি তো বাংলাদেশে বা হ্যাঁ। এই সিদ্দিকুল্লাহদের অংশের মধ্যে তো খলনায়ক হিসেবে পরিচিত হয়ে যাচ্ছেন। এখন দেখুন, কিছু ধর্মান্ধ মানুষ আবার কিছু মানুষ, আমি কালকে বিধানসভায় যখন ছিলাম শুক্রবার দিন, সেখানে অনেক মুসলিম এমএলএরা যখন এই পুরো ব্যাপারটা জানতে পারেন যে আপনি তো মসজিদ স্থানান্তকরণের জন্য আপনি নিজে বলেছেন উদ্যোগ নেবেন, আমি বলছি, আমি অন ক্যামেরা বলছি, আবার বলছি, তারা বলছে না তাহলে তো এটা অন্যায় হচ্ছে, আমাদের কাছে মেসেজ গেছিল ওটা জোর করে ভেঙে দেওয়া হচ্ছে, উঠিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত বিভ্রান্তিকর তথ্য না ছড়ালেই ভালো, সত্যি বললাম। না, আমারও অনেক কিছু জানা হলো এবং আমার আরামবাগ টিভির মাধ্যমে আর বাকিরাও জানলেন, এগুলো অনেকে জানতে পারেননি যে আপনারা এই উদ্যোগ নিয়েছেন, এই কথা বলেছিলেন। আমরা নিজেরাও বলছিলাম যে অন্য জায়গায় সরালেই তো হয়ে গেল, বিষয়টা কেন সরানো হবে না? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মসজিদ শরীয়ত থেকে বড় মসজিদ বানিয়ে দেওয়া হবে, তার প্রতিনিধি হিসেবে আমি বলেছি ওখানে, কিন্তু সেটাকে যদি না বুঝতে পারছি এর পেছনে অন্য ভাবনা, অন্য সেন্সেশন বা অন্য পলিটিক্যাল অভিসন্ধি থাকতে পারে। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সত্যি। দর্শক, প্রথমে যেটা দেখলেন যে বাংলাদেশে বিক্ষোভ হচ্ছে, এখানে তত বড় বিক্ষোভ হয়নি, বাংলাদেশে তার থেকে বেশি করে বড় করে বিক্ষোভ করার চেষ্টা হয়েছে, যে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে, এইসব বলে টলে বিরাট করে। এটা একটা ভিডিও, আরও সব ভিডিও দেখছিলাম, সব অন্যান্য মিডিয়াতে এসছে, সোশ্যাল মিডিয়াতে এসছে, বিরাট ব্যাপার। আর সৌরভ শিকদার, এখানের যিনি এমএলএ, তাকে খলনায়ক বানিয়ে ফাঁসি চাই বলে ব্যানার লিখে রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচি, খলনায়ক। অথচ সৌরভ শিকদারের যে বক্তব্য শুনলাম, দারুণ সব অফার দেওয়া হয়েছিল। দেখুন, এত কিছু এয়ারপোর্ট অথরিটি নাই দিতে পারতো, বলতে পারতো। জায়গা যখন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে, আগে কাদের ছিল না ছিল ওইসব আর চলবে না, যখন রেকর্ড হয়ে গেছে এলাকাটা এই সংস্থার অধীনে, ফলে ওই সংস্থা তার মতো করে এলাকাকে সাজাতে পারে। তবুও যেহেতু ওখানে মসজিদ আছে, যেটা আমিও বলে আসছিলাম, যে এইসব জেদ না করে একটু বলতে পারতেন তো যে জায়গা একটা দিয়ে দিন, মসজিদটার এখানে ছিল, আমরা একটা আলাদা মসজিদ করে নেব। তো রেকর্ডে কিন্তু চলে এসছে পুরো এলাকা, তারপরেও নাকি এরকম অফার দেওয়া হয়েছিল, জায়গা দেব, তারপরে মসজিদ করার জন্য এই বিজেপি এমএলএ, যাকে খলনায়ক মানে বানানো হচ্ছে বাংলাদেশে, তিনি পর্যন্ত বলেছেন আমিও এমএলএ কোটা বা মানে এমএলএ ল্যাড বা অন্য জায়গা থেকে ব্যবস্থা করে দেব। নেবেন কি নেবেন না সেটা অন্য বিষয়, কিন্তু ইনারা বলেছেন তো আমরা ব্যবস্থা করে দেব, সরকার পক্ষের তরফ থেকেও এরকম বলা হয়েছে। তো তা তো জেদটা কিসের জন্য? ওখানেই পড়তে হবে। ওখানে কতজন নামাজ পড়তে যান? আমি শুনছিলাম খুব বেশি লোক জানো না ওখানে।
একটু ভিতরের দিকে যেতে হবে, সিকিউরিটি চেকিং একটা ব্যাপার আছে তো, ওনাকে জানি না, তবুও জেদ, কিছু লোকের জেদ যান। অথচ পাশেই সব মসজিদ আছে, সেখানে মসজিদে নামাজ পড়ার জায়গা যথেষ্টই আছে, সেখানে যাবে না, ওখানেই যেতে হবে। এই যে জেদ, এটা কিসের জেদ? এটাই ছিল প্রশ্নের, কিসের জেদ? সিদ্দিকুল্লাহদের কিসের জেদ? আর দেখুন, বলা হচ্ছে হঠাৎ করে বন্ধ, কিন্তু এখানে শুনলাম মিটিং হয়েছে, টাইম চেয়েছিলেন ওনারা, ঈদের যে কুরবানি ঈদ গেছে না ওই সময়টা, তারপরে ওনারা আরও অপেক্ষা করেছেন মহরমের পরে সিদ্ধান্তে, মানে আগে থেকেই কথা চলছে, হঠাৎ করে বন্ধ ব্যাপারটা এটা না। অনেকগুলো তথ্য এখান থেকে উঠে এলো দর্শক। তারপরে বলা হচ্ছে শুধু মসজিদ না, শনি মন্দির ওখানে ভাঙা হয়েছে, আরও মন্দির যেগুলো যা আছে, অন্য কাজ আছে, তার জন্য ভাঙা হবে। কই মসজিদ ভাঙা নিয়ে তো, এই মন্দির ভাঙা নিয়ে তো কই মানে উনি বললেন বলে জানতে পারলাম, হইচইও শুনি না। তাহলে অন্য অংশ যদি মানতে পারে দেশের স্বার্থে, সিকিউরিটির স্বার্থে, তো একটা মসজিদ নিয়ে কেন আমরা এইসব করব, যখন ব্যবস্থা পর্যন্ত করে দেওয়ার কথা বলেছে? সেখানে কি নামাজ হবে না? রাস্তায় নামাজ পড়তে লেগে পড়েন, আর একটা বিকল্প মসজিদে নামাজ পড়া যায় না? কেন এটাকে নিয়ে এরকম সেন্সেশন ক্রিয়েট করছেন? আমি দর্শক প্রথম থেকে বলে আসছি, সিদ্দিকুল্লাহরা যেসব করছেন অহেতুক, মানে একটা ইস্যু ক্রিয়েট করছেন। অবশ্য তাদের কোনো স্বার্থ আছে, যেটা আমি মানে বলেছিলাম, নিশ্চয়ই স্বার্থ বলতে কি, গোহারান হেরে গেছেন, এখন আর কি ফের মুসলিম লোকদেরকে টেনে রাখতে হবে, তাদের নেত্রী বলছেন, এটা হতে পারে, এইসব করছেন। কিন্তু যেটা করছেন ভুল করছেন, নিজের স্বার্থে, নিজের ওই দলের স্বার্থে কিছু হয়তো করছেন, কিন্তু গোটা মুসলিম সমাজকে বিপদে ফেলছেন। কারণ মুসলমানরা করছেন বলে একটা বার্তা চলে যাচ্ছে না। যদিও আমি কিন্তু সাবধান করে এসেছিলাম যে এই সিদ্দিকুল্লাহর পাল্লাতে পড়বেন না, কিন্তু পড়লে কিন্তু এই বারুইপুরে দেখেছেন তো কী সব কাণ্ড, কত লোকের এখন জীবন শেষ হয়ে যাওয়ার পথে, এইরকম হয়ে যাবে, ধরবে পুড়বে। আমি আগের দিন রাতে বলে দিয়েছিলাম, কেউ পাল্লায় পা দেবেন না। আমি শুনলাম নবান্নে সূত্রে যে পুরো খুব কড়া পুলিশ নামবেন, একবার দেখবেন কি হয়, মানে হালটা কি হয়। আর সিদ্দিকুল্লাহ টের পাবেন শুভেন্দু কি জিনিস। দেখলাম ওই বলাতে কি না যায় কি না, একটা কাজ হয়েছিল, কেউ নামেননি, আর সিদ্দিকুল্লাহ এসে টুক করে পালিয়ে গেছিলেন। উনিও ভয় পেয়েছিলেন, যাসব লম্বা লম্বা লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন পুলিশের লোকেরা। তো যাই হোক, আমার কথা ভয়ে ভক্তি না, ভয় তো ধরাতে হচ্ছে টাইট দেওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু কেন নিজস্ব বিবেক জাগ্রত হবে না? কেন ধর্মকে নিয়ে এই রকম অন্ধত্বের মতো এইরকম কেন করবেন? কেন যখন একটা সহাবস্থান হচ্ছে, একটা এরকম সরকার আসার পরে, যে সরকার নিয়ে মুসলিম সমাজে একটা বিরাট ভয় ছিল, সেই ভয় কেটে যখন সব একটা সুস্থ পরিবেশ দেখতে পাচ্ছি, আর সরকার সবার জন্য কাজও করছে, তো সেখানে কেন আবার একটা এইরকম ইস্যু ক্রিয়েট করছেন, যার জন্য ফের একটা আলাদা মানে বিভাজন তৈরি হতে পারে? কেন করছেন? সরকার যেটা এসছে সেখানে তো মুসলিম ভোট আপনারা তো আনতে দেননি, ভেবেছিলেন যে পরিবর্তন হবে না। পরিবর্তন হয়েছে তো, আপনাদের ভোট ছাড়াই পরিবর্তন হয়েছে তো। এই সরকার তো যদি ওই রকম হতো, এটাও তো সিদ্ধান্ত নিতে পারতো যে যা করব, কোনো মুসলিমদের জন্য আমরা কিছু করব না, করতে পারতো তো। করছে কি? অন্নপূর্ণা যোজনা মুসলিমদের অ্যাকাউন্টে ঢুকছে না তো, হ্যাঁ ঢুকছে না? সেখানে তো আগে লাইন দিয়ে দিয়েছেন। বিজেপিকে চায় না, বিজেপিকে হটাতে হবে, অমক তমক, বিজেপি এলে সব শেষ হয়ে যাবে। আর যে বিজেপি সরকার এসে 3,000 টাকা করে অন্নপূর্ণা যোজনা দিচ্ছে, তেমনি লাইন মেরে দিয়েছেন তো, ওখানে লাইন একেবারে ইট পেতে দিয়েছেন। তো বারণ করছে কি সরকার যখন একটা বিকল্প কিছু বলেও দিচ্ছিল যে এরকম করে যাবে, কেন এটাকে অহেতুক একটা সেন্সেশন ক্রিয়েট করছিলেন? তো আলটিমেটলি ফ্লপ হয়েছে। তো এখানে ফ্লপ হয়েছে, বাংলাদেশে আবার হিট হয়ে গেছে প্রোগ্রাম, ওখানে নাকি বিরাট ক্ষোভ হচ্ছে। হ্যাঁ, যেখানে হওয়ার কথা সেখানে নেই, যার মানে বিয়ে তার হুঁশ নেই, আর পাড়া প্রতিবেশীর ঘুম নেই, ওই হয়ে গেছে অবস্থা। যেখানে গণ্ডগোল সেখানকার মুসলমানরা এসব করছেন না, সিদ্দিকুল্লাহর পাল্লাতে পড়ে সাড়া দিলেন না, 1 কোটি ডাক দিয়েছিলেন, 10 জন আসেননি। বাংলাদেশে এটাকে নিয়ে বিরাট হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, অপসারণ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তারা কি আদৌ জানেন ব্যাপারটা কী হয়েছে? যারা জানেননি, সৌরভ শিকদার সম্পর্কে তো বলছেন ফাঁসি চাই, এটা শুনুন ভালো করে, আর দর্শক পারলে আরও অনেককে শোনান। সৌরভ শিকদারের ফাঁসি চাই, কিসের জন্য ফাঁসি চাই? যে ভার্সনটা শুনলাম ওনার বক্তব্যে, এটা শুনে কেউ ফাঁসি চাইবেন? কেউ ফাঁসি চাইবেন? মুসলিম সমাজে কেউ ফাঁসি চাইবেন? যে সলিউশন, যে সমাধানের কথা বলেছেন। আর হ্যাঁ, দেশ কিন্তু সবার আগে, দেশের স্বার্থে এইসব জেদ কিন্তু চলবে না। দেশকে ভালোবাসতে শিখতে হবে, দেশের নিরাপত্তা সবার আগে। অবাঞ্ছিত লোক কেউ একটা আধার কার্ড বানিয়ে ঢুকে পড়বে না, কে গ্যারান্টি দেবে? হয়নি হতে কতক্ষণ? ওই কখন ঘটনা ঘটবে তারপর কি দেশ সিকিউরিটি সাজাবে? যেগুলো ফাঁক ফোকর সেগুলোকে আটকাবে না? আর সম্প্রসারণের একটা ব্যাপার আছে,
আমি বারবার বলে আসছি, এয়ারপোর্টটা সরিয়ে অন্য কথা করা যাবে না, কিন্তু মসজিদটাকে সরিয়ে অন্য কথা করা যাবে। এই বাস্তব বিষয়টা বুঝতে হবে না? এতদিন ছিল, পারমিশন দেওয়া ছিল, নামাজ পড়া যেত, এখন কেন না? আগে তো কত জায়গায় পারমিশন ছিল, কত রাস্তার উপরে মন্দির ছিল, রাস্তা হয়েছে, মন্দির সরাতে হয়েছে, অনেক ক্ষেত্রে সরাতে হয়েছে। আবার আগামী দিনে যেগুলো যা আছে প্রয়োজন হলে সরাতে হবে। সিকিউরিটি, রাস্তাঘাট, এগুলো সবার আগে। মন্দির মসজিদ না থাকলে বাড়িতে বসে উপাসনা করা যায়, কিন্তু রাস্তাঘাট, এয়ারপোর্ট, সিকিউরিটি, এটা আমার পুরো সমাজকে চালাতে সাহায্য করে। তো সেটাকে আমরা আগে দেখবো না? আগে এইসব সুশ্রুড়ি অদ্ভুত লাগে দর্শক। আর বাংলাদেশের লোকেদের সত্যি খেয়ে দেয় কোনো কাজ নেই, একটা কিছু পেলে ব্যাস সব। ভারতীয় মুসলমানদের বিরাট অত্যাচার স্বীকার করতে হচ্ছে। কোথায় অত্যাচার? আমরা ভালো আছি, কিছু নেই। ওই সিদ্দিকুল্লাহদের পলিটিক্যাল একটা ভাবনা আছে, আর ওই ধর্মীয় সুশ্রুড়ি দিয়ে একটু ওনারা ধর্ম ব্যবসা করে থাকেন, সেই জন্য ওনারা এসব করছেন। তাদের জ্বালা হতে পারে, আমাদের কোনো জ্বালা নেই, জ্বালা যন্ত্রণার কিচ্ছু নেই। আর বিজেপির সরকারে আমরা কোনো কষ্টেও নেই, ভালো আছি। এই সরকার সবার জন্য কাজ করছে, বরং যে ভয়টা ছিল সেই ভয়টার মানে এখন কোনো ভিত্তিই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সরকারটা সবার জন্য কাজ করছে, কিন্তু তারপরেও যদি চলে আর কি এইরকম আবারও মানে উস্কানি ইত্যাদি, সরকারও জানে কীভাবে এটাকে টাইট দিতে হয়। ওই দিন করতেন বেশি বাড়াবাড়ি সিদ্দিকুল্লাহ বা তার লোকেরা, দেখতেন কি হালটা হতো। আর ওদিন এই বিষয়টা আরও একটা পরিষ্কার হয়ে গেছে, সিদ্দিকুল্লাহর খেল খতম, আর ওনার ডাকে কেউ সাড়া দেবেন না। কিছু মানুষ তো বুঝছেনও না যে উনি কীভাবে সর্বনাশ করে দিয়েছেন মুসলিম সমাজের। দারুল উলুম, জমিয়ত উলামায়ে হিন্দ, এইসব বলে টলে তো মুসলমানদেরকে একত্রিত করে তো তৃণমূলকে ভোটটা পাইয়ে দিতেন। তো আলটিমেট কী করেছেন মুসলিম সমাজের জন্য? কী করেছেন? আমি তো বলেছিলাম ওনাকে প্রশ্ন করুন। মুসলিম অধ্যুষিত জেলা মালদা, মুর্শিদাবাদ, এসব নদী ভাঙন, গঙ্গা ভাঙন শুনেছেন তো? সেখানে কত মসজিদ তলিয়ে গেছে, কী করতে পেরেছেন মুসলমানদের জন্য? কী করতে পেরেছেন? কিছুই করতে পারেননি। যখন একটা সরকার এসে নতুন করে গড়তে চাইছে গোটা বাংলাকে, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে, সেখানে এইগুলো নিয়ে সুশ্রুড়ি মারছেন, এগুলো নিয়ে সুশ্রুড়ি দিচ্ছেন, আর এগুলো সহ্য করা যাবে? করবেন আরেকবার, আর চেষ্টা করে দেখবেন। এবার তো ফ্লপ হয়ে গেছেন, দেখবো আর আবারও চেষ্টা হয় কি না। টের পেয়েছেন ওদিনে পুলিশি অ্যারেঞ্জমেন্টে, আর পুলিশকে অ্যাকশন নিতে দিলে, একটু খেলতে দিলে আরও হাড়ে টের পেয়ে যেতেন। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।